এই ছেলেটি আমেরিকা থেকে চায়নায় এসেছে। নতুন জায়গায় এসে সে স্কুলে গেলে কয়েকদিনের মধ্যেই লোকাল ছোট্ট ছোট্ট কয়েকটা ছেলের সাথে তার ঝামেলা লেগে যায়। সে ভেবেছিল হয়তো ওই ছেলেদের সাথে মারামারি করে জিততে পারবে, কিন্তু ছেলেগুলো কুংফু ক্যারাটে জানতো, তাই সে আর তাদের সাথে পেরে ওঠে না। কিন্তু এই অপমানের জবাব দেওয়ার জন্য সে বাড়িতে টিভি দেখে কুংফু শিখতে থাকে। কয়েকদিন পর সে আবারও ওই ছেলেদের হাতে চরম লেভেলের পিটুনি খায়। কিন্তু শেষমেশ ছেলেটা কি তার এই অপমানের জবাব দিতে পারবে? এমনই অসাধারণ একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। ছোটবেলায় একবার না একবার আপনি এই মুভিটি দেখেছেন। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। চুল কোঁকড়ানো এই ছোট্ট ছেলেটার নাম ড্রে। তার মা একটা কোম্পানিতে চাকরি করে, কিন্তু তার মাকে তার অফিস থেকে চীনে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাই খুব সকাল সকাল জলদি করে সবকিছু গুছিয়ে চীনের উদ্দেশ্যে তারা আমেরিকা থেকে রওনা হয়। যদিও তার মা এই প্রমোশনের জন্য অনেক বেশি খুশি ছিল, কিন্তু ড্রের মন অনেক খারাপ থাকে, কেননা এখান থেকে তার প্রিয় মানুষ এবং বন্ধুদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। গাড়িতে ওঠার আগে তার প্রিয় বন্ধু তাকে একটা স্কেট বোর্ড উপহার দেয়। সবাইকে ছেড়ে যাওয়াতে তার অনেক বেশি মন খারাপ ছিল। এরপর তার এয়ারপোর্টে এসে প্লেনে উঠে পড়ে। প্লেনের ভিতরে বসে বসে তার মা তাকে চাইনার কিছু ভাষা শেখাচ্ছিল। এরপরে তারা প্লেনের ভেতরে অনেক বড় একটা ঘুম দিয়ে চীনে চলে আসে। এয়ারপোর্টে পৌঁছাতে তার মায়ের এক অপরিচিত কোয়ালিক তাদেরকে নিয়ে যায়। তারা নতুন শহরে এসেছে, তাই আশেপাশে সবকিছু ভালোভাবে দেখতে থাকে। বেভারলি হিলস নামে একটা অ্যাপার্টমেন্টে তারা বাসা ভাড়া নেয়। এখানে এসে হ্যারি নামে একটা ছেলের সাথে এদের পরিচয় হয়ে যায়। হ্যারি তার সাথে তাকে লাগেজ ওঠাতে সাহায্য করে। হ্যারি তখন তাকে বলতে থাকে, তুমি কি চাইনিজ ভাষা জানো? কিন্তু ডে তো একটু এই ভাষা পারে না। তখন হ্যারি বলে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে একটু হলেও শিখিয়ে দিব। আর তাছাড়া যত তাড়াতাড়ি তুমি এই ভাষা শিখে নিবে ততই তোমার জন্য ভালো হবে, কেননা এখানকার কোনো মানুষজনই খুব একটা ভালো ইংরেজি পারে না। হ্যারি ডের মায়ের সাথে পরিচিত হয়ে নেয়। ডের মায়ের পরিচিত সেই কলিগ তাদেরকে অ্যাপার্টমেন্টের সবকিছু বুঝিয়ে দেয় এবং তাকে বলে দেয় যে কোনো সমস্যায় তারা যেন মিস্টার হানের সাথে যোগাযোগ করে, কেননা সে ইংলিশ এবং চাইনিজ দুই ভাষাতেই বুঝতে পারে। এরপর তারা অ্যাপার্টমেন্টে ঢুকে যায়। কিন্তু এত দূর থেকে জার্নি করে এসে ড্রে তার জ্যাকেটটা ফ্লোরে রেখে দিয়েছিল। তখন তার মা সেটা উপরে তুলে রাখে। তারা যখন ফ্রেশ হতে যায় তখন দেখতে পায় যে ওয়াশরুমে পানি নেই। তখন ড্রের মা তাকে মিস্টার হানের বাসায় যেতে বলে। ড্রে তখন মিস্টার হানের বাসায় গিয়ে বলে যে আমরা 305 নম্বর অ্যাপার্টমেন্টে থাকি, কিন্তু আমাদের ওয়াশরুমে পানি নেই, আপনি দয়া করে কি এসে ঠিক করে দিবেন? কিন্তু সে তখন খাবার খাচ্ছিল, তাই সে ড্রের সাথে ভালো করে কথাও বলে না। এরপর ওখান থেকে ড্রে যখন বাসায় ফিরছিল তখনই সে তার বাসার পাশে একটা পার্কে দেখতে পায়। এই পার্কে আসলে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এবং বৃদ্ধরাও ব্যায়াম করতে থাকে। যখন সে ওখান দিয়ে হাঁটাহাঁটি করে তখন সে খেয়াল করে যে একটা মেয়ে ওখানে বসে ভায়োলিন প্র্যাকটিস করছে। আর এর কিছুক্ষণ পরে হ্যারি এসে তার হাতে একটা বাস্কেটবল ধরিয়ে দিয়ে খেলার জন্য ডাকে। এরপর সে তাদের সাথে খেলতে থাকে। তবে মেয়েটি এখানে একটা নতুন ছেলেকে দেখে মুচকি মুচকি হাসতে থাকে। কিছুক্ষণ পর টেবিল টেনিসের ছোট্ট একটা বল ড্রের কাছে এলে সে এই বলটা হাতে করে নিয়ে গিয়ে একটা বৃদ্ধ লোককে বলতে থাকে, আপনারা কি আমার সাথে টেবিল টেনিস খেলবেন? আমি কিন্তু খুব ভালো টেবিল টেনিস খেলতে পারি। সে ভেবেছিল হয়তো ওই বড় মানুষগুলো একটু খেলতে পারবে না, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে তারা আসলে বৃদ্ধ হলেও অনেক ভালো খেলে। আসলে সে মেয়েটিকে ইমপ্রেস করার জন্য এসব করছিল। তবে কিছুক্ষণ পর তার অবস্থা খারাপ হয়ে যায় এবং মেয়েটা দূর থেকে এসব দেখে হাসতে থাকে। কিছুক্ষণ পরে হ্যারি এবং সে বসে বসে কথা বলছিল। তখন হ্যারি তাকে বলে, তুমি যদি মেয়েটার সাথে কথা বলতে চাও তাহলে গিয়ে কথা বলো, নাকি তুমি কথা বলতে ভয় পাচ্ছ? তখন ড্রে বলে যে আমি কোনো কিছুতেই ভয় পাই না। এরপর সে সাহস নিয়ে ওই মেয়েটির সাথে গিয়ে কথা বলে। মেয়েটির নাম মিয়াং। সে ইয়ারফোনে গান শুনছিল। ড্রে তখন তার MP3 দিয়ে নতুন একটা গান শুনিয়ে ডান্স করতে থাকে। মেয়েটি তখন তাকে বলে যে আমি কি তোমার চুলগুলো একটু ধরতে পারি? ড্রে তখন একটু অবাক হয়ে যায়। মেয়েটি যখন তার চুলগুলো ধরছিল তখনই ওখানে চ্যাং নামের আরেকটা ছেলে চলে আসে। সে এসেই ম্যাংকে বলতে থাকে, তুমি প্র্যাকটিস কেন করছো না? এই বলেই তার হাত থেকে নোটগুলো ফেলে দেয়। ড্রে সেগুলো উঠিয়ে তাকে ফেরত দিতে গেলেই চ্যাং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ড্রে তখন এর প্রতিবাদ করে। তাকে মারতে গেলে বরং উল্টোই ওই ছেলেটা তাকে মারতে থাকে। আসলে চ্যাং খুব ভালোই কুংফু জানতো, আর ডে তো আমেরিকা থেকে এসেছে, সে তো কুংফু পারেই না। এত মানুষের সামনে মার খেয়ে সে আবার ছেলেটিকে মারতে গেলে উল্টো নিজেই পড়ে যায়। হ্যারি তখন চ্যাংকে বলতে থাকে যে ও ওখানে নতুন এসেছে, ও তোমার ব্যাপারে কোনো কিছুই জানে না। কিন্তু ডে তো আর এই অপমান মেনে নিতে পারে না, তাই সে এর প্রতিবাদ করতে গেলে বরং উল্টা আবারও পিটুনি খায়। তবে মার খেয়ে সে বাসায় এসে তার মাকে এই ব্যাপারে কোনো কিছুই বলে না। সে চোখে অনেক বেশি আঘাত পেয়েছিল, তাই সে মেকআপ দিয়ে সেটা ঠিক করে একটা ক্যাপ পরে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু স্কুলে গিয়েও
সে আর রক্ষা পায় না, কেননা ওখানে চ্যাংয়ের সাথে সেই ছেলেগুলো দেখতে পায়। তার মা তখন একজন টিচারের কাছে তার ছেলেকে ভর্তি করানোর জন্য আসে। তখন তার টিচার বলে যে এই স্কুলে প্রতিদিন ইউনিফর্ম পরে আসতে হয় না, আর তাছাড়া এখানে ক্যাপ পরেও আসা যাবে না। তখন তার মা তার মাথা থেকে ক্যাপটা সরিয়ে দেখে যে তার চোখের ওখানে কালো দাগ হয়ে গিয়েছে। সে তখন তাকে জিজ্ঞেস করতে থাকে, তোমাকে কে মেরেছে? কিন্তু ড্রে তখন বলে যে আমাকে কেউ মারেনি, বরং আমি বিছানা থেকে পড়ে গিয়েই এমন হয়েছে। যাই হোক, এরপরে সে তার নতুন স্কুলে ভর্তি হয়ে নেয়। কিন্তু টিফিনের সময় খাবার আনতে গেলে সে তো খুবই বিপদে পড়ে যায়, কেননা এখানে তো কেউই হাত দিয়ে খায় না, সবে স্ট্রিক দিয়ে খায়। কিন্তু সেই স্ট্রিক দিয়ে খাবার উঠাতেই পারছিল না। তখন মিয়াং এসে তাকে খাবার তুলতে সাহায্য করে। তারা আসলে দুজন দুজনকে একটু একটু পছন্দ করতে থাকে। তখন মিয়াং তাকে বলে যে কাল চ্যাং তোমার সাথে ভালো কিছু করেনি। যে তখন তার কাছে জানতে চায় যে ও আসলে তোমার বয়ফ্রেন্ড কি না। কিন্তু মিয়াং বলে, আরে না, ও আমার বাবার বন্ধুর ছেলে। যাই হোক, এরপর সে যখন খাবার নিয়ে যাচ্ছিল আর তখনই চ্যাং ইচ্ছে করে তার খাবারগুলো ফেলে দেয়। এরপরে দুজনের মধ্যে মারামারি লেগে যাওয়ার আগেই একজন টিচার চলে আসে। তখন রে তার কাছে বলে যে চ্যাং ইচ্ছে করে আমার খাবার ফেলে দিয়েছে। আর টিচার তখন তাদের দুজনকে মিটমাট করে দেয়। বিছরের টিফিন না খেয়ে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে। পরদিন সকালবেলা মিস্টার হান তাদের বাড়িতে আসে ওয়াশরুমের ট্যাপ ঠিক করে দেওয়ার জন্য। সে এসে দেখতে পায় যে ড্রে টিভিতে কুংফু দেখে নিজে নিজে প্র্যাকটিস করছে। যেহেতু সে চ্যাংয়ের হাতে মার খেয়েছে, তাই সে কুংফু শিখে তাকে একটা উচিত শিক্ষা দিতে চায়। ড্রে মিস্টার হানকে ওয়াশরুম দেখিয়ে দেয়। সে তখন ড্রেকে ডেকে এনে দেখিয়ে দেয় যে আসলে তাদের সুইচ নষ্ট হয়নি, কিভাবে এটা চালাতে হবে সে এটা তাকে শিখিয়ে দেয়। সে তখন ড্রের চোখ দেখে বলতে থাকে, তোমার চোখে কি হয়েছে? কিন্তু ড্রে তাকেও মিথ্যা বলে। সে বলে যে সে বিছানা থেকে পড়ে গিয়েছে। আর এর কিছুক্ষণ পরে ড্রের মা অফিস থেকে এসে দেখে যে আজকেও ড্রে তার জ্যাকেটটা ফ্লোরে রেখেছে, তাই সে থেকে ওটা উঠিয়ে রাখতে বলে। কিন্তু ড্রে তার মাকে তখন বলতে থাকে যে মা 2 মিনিটের মধ্যেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এর আগেই আমি একটু প্র্যাকটিস করে নিই। তবে তার মা তাকে তখনই সেটা উঠিয়ে রাখতে বলে। এরপর সে এসে জ্যাকেটটা উঠিয়ে রাখে। মিস্টার হান বাথরুমের ওই জিনিসটা ঠিক করার সময় এই সব কিছু দেখতে থাকে। পরদিন সেই স্কুলে গেলে চ্যাং এবং তাদের লোকজনকে দেখে ভয় লুকাতে থাকে। তখন সে খেয়াল করে যে মিয়াং অনেক ভালোভাবে ভায়োলিন প্র্যাকটিস করছে। আসলে সামনে কয়েকদিনের মধ্যেই বেজিং একাডেমিক মিউজিক কম্পিটিশন রয়েছে, তাই সে এখন থেকেই অনেক বেশি প্র্যাকটিস করছে। যে তখন তাকে বলতে থাকে যে তুমি অবশ্যই অনেক বেশি ভালো করবে। এরপর সে ওখান থেকে চলে আসছিল। আর তখনই চ্যাং এর সাথে তার দেখা হয়ে যায়। আজকে সে আর তাদের সাথে মারামারি করবে না, কেননা সে তো কুংফু জানে না। তাই সে তখন চুপচাপ করে থাকলে ওই ছেলেগুলো তার ব্যাগ থেকে বই খাতাগুলো নিয়ে ফেলে দেয় এবং তাকে হুমকি দিয়ে যায় যে সে যেন আর তাদের সাথে কখনোই লাগতে না আসে। তখন মন খারাপ করে বাড়িতে এসে কার্টুন দেখতে থাকে। আর তার মা অফিস থেকে আসার সাথে সাথে সে চুপ করে ঘুমের ভান করে থাকে। পরদিন সে তার মায়ের সাথে বাজারে যায় কিছু কেনাকাটার জন্য। আর তখনই সে কুংফু প্র্যাকটিসের একটা একাডেমি দেখতে পায়। ওখানে গিয়ে সে দেখে যে অনেক ছোট ছোট বাচ্চারা কুংফু শিখছে। সে তখন খেয়াল করে যে একটা রুমের ভেতরে কুংফু মাস্টার লি বড় বড় ছেলেদেরকে কুংফু শেখাচ্ছে এবং তাদেরকে বলছে যে কখনোই শত্রুর উপর একটু মায়া করবে না, নাইলে কিন্তু শত্রু ওদের ভেঙে একদম শেষ করে দেবে। আর ঠিক তখনই ড্রে খেয়াল করে চ্যাং নামের ওই ছেলেটা এখানে কুংফু প্র্যাকটিস করে। তাই সে তখন তাকে দেখে ওখান থেকে রাগ করে চলে আসে। তখন তার মা বারবার তার কাছে জানতে চায় যে কি হয়েছে, কিন্তু সে তো তার মাকে বলতেই পারে না যে এখানে এসেই সে ওই ছেলেগুলোর সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। সে তার মায়ের কাছে কান্না করে বলতে থাকে যে আমার এখানে একটুও ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যেতে চাই। কিন্তু তার মা তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলতে থাকে যে আমেরিকায় গিয়ে আমরা কি করব বলো, এখন থেকে আমাদেরকে চায়নাতেই থাকতে হবে। পরদিন তাদের স্কুলে সবাইকে নিয়ে যাওয়া হয় একটা পুরনো রাজপ্রাসাদ দেখার জন্য। সেখানে গিয়ে সে মিয়াং এর সাথে যখন কথা বলছিল আর ঠিক তখনই সে চ্যাংকে দেখতে পায়। তখন বেচারা ওখান থেকে মন খারাপ করে চলে যায়। স্কুল থেকে ফিরে আসার সময় সে লুকিয়ে লুকিয়ে চ্যাংদের ফলো করতে থাকে। এর কিছুক্ষণ পরে সে এক বালতি ময়লা পানি চ্যাংয়ের গায়ে ছড়ে দিয়ে কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু তারা তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, যে তখন ওখান থেকেই পালাতে থাকে। তবে চ্যাং এবং তার বন্ধুরা তার পিছন পিছন দৌড়াতে থাকে। অনেক কষ্টে সে তাদেরকে একটা দরজার ভেতরে আটকে দেয়। কিন্তু চ্যাং যেহেতু কুংফু জানতো, তাই সে দেয়াল টপকে তাকে ধরার জন্য দৌড়াতে থাকে। অনেকটা পথ পাড়ি দিয়ে ড্রে এসে অন্য কোনো দিকে যাওয়ার পথ খুঁজেই পাচ্ছিল না। এরপর তারা সবাই মিলে তাকে ধরে ফেলে আর একজন গিয়ে গেট আটকে দেয়। তবে ড্রেতে একটুও ভয় পায় না, কিন্তু তারও তো ছিল 6 জন। তখন 2 জন তাকে ধরে রাখলে তাকে মারতে থাকে। চ্যাং বারবার তার পেটে ঘুষি মারছিল। এরপরে তাকে একটা লাথি দিয়ে ফেলে দেয়। চোখে ঘুষি দেওয়ার কারণে সে আসলে কিছু দেখতে পাচ্ছিল না। তখন চ্যাং এর দলের ছোট্ট একটা ছেলে বলে,
আরে ভাই অনেক হয়েছে, এবারও কে ছেড়ে দে। কিন্তু চ্যাং তখন বলে, কেন শুনিস নাই? আমাদের মাস্টার বলেছে শত্রুকে কোনো ধরনের দয়া না দেখাতে। এরপর গিয়ে সে তাকে অনেক জোরে একটা ঘুষি মারতে যায়, আর তখনই মিস্টার হান এসে তার হাত ধরে ফেলে। তবে ছেলেগুলো ছিল খুবই বেয়াদব। চ্যাং এসে মিস্টার হানকে লাথি মারতে গেলে সে সেটা ফিরিয়ে দেয়। তখন বাকি ছেলেরাও তার সাথে ফাইট করতে থাকে। তারা ভেবেছিল হয়তো তাকে তারা হারিয়ে দিবে, কিন্তু দেখা যায় যে কয়বারই তারা সবাই মিলে তাকে মারতে আসে, বরং সে তাদেরকে খুব ভালোভাবে টেকনিকের সাথে নিজেদের দ্বারা নিজেদেরকেই আঘাত করায়। তারা যখন একটা ঘুষি দিতে আসে, সেগুলো এক এক করে তার অন্য বন্ধুদের গায়ে গিয়ে লাগে। তবে শেষমেশ সে তাদেরকে একটা ঘুষি দিতে গিয়েও আর দেয় না। তখন সে ড্রেকে তার নিজের বাসায় নিয়ে এসে চাইনিজদের স্পেশাল লাগুন দিয়ে ট্রিটমেন্ট করতে থাকে। তখন ড্রে তাকে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো সামান্য একজন মিস্ত্রি, কিন্তু আপনি তো বেশ ভালোই কুংফু জানেন। তখন মিস্টার হান ড্রেকে বলতে থাকে যে ওসব বজ্জাত বাচ্চাদের থেকে যত দূরে থাকবে ততই তোমার জন্য ভালো হবে। পুরনো চাইনিজ আগুন স্পেশাল ট্রিটমেন্টের কারণে কিছুক্ষণ পরে ড্রে খেয়াল করে যে তার শরীরের সব ধরনের ব্যথা চলে গিয়েছে। তখন ড্রে মিস্টার হানকে বলে, আপনি কার কাছে থেকে কুংফু শিখেছেন? তখন সে বলে যে আমার বাবাই আমাকে কুংফু শিখিয়েছিল। ড্রে তখন বলে, প্লিজ আপনি আমাকে একটু কুংফু শেখান না, আমি ওই ছেলেদেরকে একটা উচিত শিক্ষা দিতে চাই। কিন্তু মিস্টার হান তখন বলতে থাকে যে কুংফু মানুষকে কষ্ট দেওয়ার জন্য শিখতে হয় না, বরং শিখতে হয় নিজের আত্মরক্ষা এবং শান্তি বজায় রাখার জন্য। যে তখন বলে, তাহলে বিনা কারণে ওরা আমাকে এইভাবে কেন মারলো? মিস্টার হান তখন বলে, ওদের শিক্ষক ওদেরকে যেভাবে শিখিয়েছে ওরা সেভাবেই শিখছে। যদি শিক্ষক ভালো হয় তাহলে স্টুডেন্টও ভালোভাবে সবকিছু শিখতে পারে। তখন রে বলে যে তাহলে ওদের যে শিক্ষক রয়েছে তার সাথে গিয়ে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলি, আর এই ঝামেলা থেকে যেন আমি বাঁচতে পারি। আপনি কি আমাকে ওখানে নিয়ে যাবেন? কিন্তু মিস্টার হান এসব ঝামেলায় জড়াতে চাইছিল না। সে ড্রের সাথে যাওয়ার কথা মানা করে দেয়। তবে কিছুক্ষণ পর ড্রের প্রতি তার মায়া হয়, তাই পরদিন মিস্টার হান এবং ড্রে সেই একাডেমিতে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে দুজন ছাত্র ফাইট করছে। তখন একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে হারিয়ে দিয়ে আর আঘাত করতে চায় না। তখন তার মাস্টার তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে কেন তাকে আঘাত করেনি। সে বলতে থাকে যে আমি তোমাদেরকে শিখিয়েছি কখনোই কারো উপর দয়া করবে না। এই বলে সে তার ওই স্টুডেন্টকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। এটা দেখে ড্রে মিস্টার হানকে বলতে থাকে, চলুন এখান থেকে আমরা জলদি জলদি চলে যাই। তখন তার মাস্টার তার স্টুডেন্টকে বলতে থাকে, শত্রুকে কখনোই মায়া করা যাবে না, বরং ওদেরকে শেষ করে দিতে হবে। আর চ্যাং তার মাস্টারকে তাদেরকে দেখিয়ে বলে যে স্যার উনি আমাকে কালকে মেরেছিল। তখন মিস্টার হান তার মাস্টারের কাছে গিয়ে বলে, আমরা এখানে সমস্ত ঝামেলা ঠিক করার জন্য এসেছি। কিন্তু তাদের মাস্টারও ভালো মানুষ ছিল না। সে তখন বলে, আমার স্টুডেন্টকে মেরেছ, তাই এখান থেকে তো তুমি যেতে পারবে না। মিস্টার হান কোনোই ঝামেলা চাচ্ছিল না। সে তখন ওখান থেকে চলে আসতে চায়। তখন তাদের মাস্টার এসে তাদেরকে বাধা দিয়ে বলতে থাকে, তোমাদের দুজনের যে কোনো একজনকে এখানে ফাইট করে যেতে হবে। মিস্টার হান অনেক কষ্টে নিজেরা কন্ট্রোল করে। সে একটা পোস্টার দেখে বলতে থাকে যে এই বাচ্চাটাই ওদের সাথে ফাইট করবে, তবে সেটা সামনের ওই টুর্নামেন্টে। তখন তাদের মাস্টার হেসে হেসে বলে যে তাহলে সেদিন মার খাওয়ার জন্য প্রস্তুত থেকো। তখন মিস্টার হান তাকে বলে, তাহলে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত যেন তোমার কোনো বাচ্চা ড্রের গায়ে হাত না তোলে। তখন সে চ্যাংকে মানা করে দেয় টুর্নামেন্টের আগে তাকে কিছু না করার জন্য। আর যাবার সময় সে মিস্টার হানকে বলে যে যদি তোমরা ওই টুর্নামেন্টে না আসো তাহলে তোমাদের দুজনের অবস্থা আমি খারাপ করে দেব। এই চ্যালেঞ্জ নিয়ে তারা ওখান থেকে বের হয়ে আসে। তখন মিস্টার হান ড্রেকেও বলতে থাকে, তোমার জন্য দুটো খবর রয়েছে। একটা হচ্ছে আর ওই ছেলেগুলো এখন থেকে তোমাকে জ্বালাতন করবে না, তবে এটা শুধুমাত্র টুর্নামেন্ট পর্যন্ত। তখন ড্রে বলতে থাকে যে এতদিন তো লুকিয়ে লুকিয়ে মার খাইছি, এখন তো দেখছি পাবলিকের সামনেই মার খাইতে হবে। ওরা আমাকে ওই টুর্নামেন্টে মেরে একদম ভর্তা করে দেবে, কেননা ওরা কুংফু জানে আর আমি তো কিছুই পারি না। তখন মিস্টার হান বলে যে ওরা যা জানে ওটা কুংফু নয়, ওদের মাস্টার খুব একটা ভালো মানুষ না, তাই সে ওদেরকে খারাপ জিনিস শেখাচ্ছে। তবে আরেকটা খবর হচ্ছে আজ থেকে আমি তোমাকে আসল কুংফু শেখাবো। এই কথা শুনে ড্রে অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন সকালবেলা সে তার মাকে বলে, আজ থেকে আমি মিস্টার হানের কাছে কুংফু শিখবো। তখন তার মা বলে, আমি তো জানতাম সে একজন মিস্ত্রি, সে কিভাবে কুংফু জানবে? যে তখন বলে যে মা, চাইনার সব মানুষই ভালোই কুংফু জানে। এরপর সে স্কট বোর্ডে করে জলদি মিস্টার হানের বাসায় চলে আসে। সে এসে দেখে যে মিস্টার হান একটা গাড়ি মেরামত করছে। সে তখন তার কোট খুলে রেখে মিস্টার হানকে বলতে থাকে, দেখুন আমি কত দ্রুত মুভ করতে পারি। এই বলে সে ডিগবাজি দিয়ে তাকে দেখাতে থাকে আর বলতে থাকে যে আমার চাচু একবার জাপানে গিয়েছিল, সেখানে থেকে সে ট্রেনিং নিয়ে এসেছে, আমি তার কাছে থেকে একটু একটু কুংফু শিখেছি।
এরপর এসে তার হাত ধরে বলে, দেখুন এভাবে করে মানুষকে মারতে হয়, আমি অনেক কিছুই জানি, আপনি আমাকে অল্প কিছু শেখালে আমি খুব দ্রুতই শিখে ফেলবো। এসব পাকা পাকা কথা শুনেই মিস্টার হান তাকে কিছুই বলে না। এর কিছুক্ষণ পরে তার জ্যাকেটটা নিয়ে আসার জন্য বলে এবং তাকে বলতে থাকে যে তুমি এখানে জ্যাকেটে ঝুলিয়ে রাখবে, পরে আবার পরবে, আবার খুলবে, আবার এখানে ঝুলিয়ে রাখবে। তখন রে বলে, আমি তো মাত্র এটা করলাম। কিন্তু সে তাকে বলে, এখন থেকে এটি তোমাকে করতে হবে, তুমি জ্যাকেট খুলবে, এখানে ঝুলিয়ে রাখবে, এরপর মাটিতে ফেলে দিবে, তারপর আবার গায়ে পরবে, এখানে ঝুলিয়ে রাখবে, এভাবে বারবার করতে থাকবে। বেচারা এসেছিল কুংফু শিখতে, কিন্তু সারাদিন সে এগুলোই করতে থাকে। সে বাড়িতে মন খারাপ করে ফিরে আসে। তখন তার মা জিজ্ঞেস করে কুংফু শেখা কেমন হচ্ছে, কিন্তু সে তাকে কোনো কিছুই বলে না। পরদিন ঠিক একইভাবে বৃষ্টির ভিতরে সে জ্যাকেট গায়ে দেয়, খুলে রাখে এবং ঝুলিয়ে রাখে। এই প্র্যাকটিসই করতে থাকে। পরদিন স্কুলে পিটি করার সময় ইয়াং ড্রেকে বলতে থাকে, শুনলাম তুমি নাকি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তোমার মাস্টার ভালো তো? কেননা তুমি ভালোভাবে না শিখতে পারলে ওই টুর্নামেন্টে টিকতে পারবে না। তখন রে বলে যে আমার মাস্টার একজন মেকানিক, তবে আশা করি সে আমাকে খুব ভালোই শেখাবে। তখন মিয়াং তাকে বলে যে কয়েকদিনের মধ্যেই আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল হবে, তুমি কিন্তু অবশ্যই সেখানে আসবে। রে বলে, হ্যাঁ, চাইনার নতুন ফেস্টিভ্যাল, সেটা তো অবশ্যই আমি দেখব। তখন মিয়াং বলে, কাল সন্ধ্যায় ওই ফেস্টিভ্যাল শ্যাডো থিয়েটারে তোমার সাথে আমি দেখা করব। যে তখন তার কথায় রাজি হয়ে যায়। পরদিন সকালবেলা মিস্টার হানের কাছে সে কুংফু শিখতে আসে, কিন্তু এবার সে জ্যাকেটটা চালাকি করে বাইরে রেখে দেয়। তখন মিস্টার হান তার কাছে জানতে চায় যে সে জ্যাকেটটা কোথায় রেখেছে। রে তখন মিথ্যা বলে যে সে তার জ্যাকেটটা বাড়িতে রেখে এসেছে, কিন্তু মিস্টার হান তো আগেই খেয়াল করেছে যে জ্যাকেট বাইরে রেখে এসেছে। সে তখন তাকে জ্যাকেটটা নিয়ে আসতে বলে। এরপর সে আগের মতো জ্যাকেট খোলে, পরে এবং ঝুলিয়ে রাখে। এই ট্রেনিং সে করতেই থাকে। যদিও ওই দিন বৃষ্টি হচ্ছিল, তাই মিস্টার হান ঝাড়ু দিয়ে লাঠি বানিয়ে একটা ছাতা তার মাথার উপরে ঝুলিয়ে দেয়। এগুলো সারাদিন করতে তার একটুও ভালো লাগছিল না, কেননা সে ভেবেছিল হয়তো মিস্টার হান তাকে অনেক ভালো কুংফু শেখাবে। তাই সে মন খারাপ করে এই জ্যাকেট খোলা আর পরে এসব করতে থাকলে মিস্টার হান তাকে বলে যে আমি তোমাকে যেভাবে শিখিয়েছি তুমি ঠিক সেভাবেই করতে পারছো না। সে তখন তাকে গিয়ে শিখিয়ে দেয় কিভাবে এটা করতে হবে। এরপর সে আবারও পুরোদমে প্র্যাকটিস করতে থাকে। কিছুক্ষণ পরে তার মা ওখানে চলে আসে। যে তখন তার মাকে জিজ্ঞেস করে ওই ফেস্টিভ্যালের জন্য টিকিট কিনেছে কিনা। তখন তার মা বলে যে হ্যাঁ, সে 3টা টিকিট কিনেছে আর তাদের সাথে মিস্টার হানকেও নিয়ে যাবে। কিন্তু ড্রে তো চাচ্ছিল না মিস্টার হান তাদের সাথেই যাক, কেননা সে তো মিয়াং এর সাথে দেখা করতে যাবে। তবে মিস্টার হান তাদের সাথে যেতেই চায় না। কিন্তু ড্রের মা তাকে বলে যে আমি তো একটা টিকিট কিনেই ফেলেছি, তাহলে চলুন না আমাদের সাথে, না হয় একটু ঘুরে আসবেন। এত অনুরোধ করার পরে মিস্টার হান ওখানে যেতে রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলায় তারা সবাই মিলে সেই ফেস্টিভ্যালে চলে যায়। তবে ড্রে তো বাহানা খুঁজছিল কিভাবে সে মিয়াংয়ের সাথে গিয়ে দেখা করবে। সে তখন তার মাকে বলে যে তার ক্ষুধা লেগেছে, তোমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করো, আমি খাবার নিয়ে কিছুক্ষণ পরে আসছি। এই বলে সে মিয়াংয়ের সাথে দেখা করার জন্য চলে যায়। সে মিয়াংয়ের জন্য ভায়োলিনের কিছু ভালো প্র্যাকটিস ভিডিও সিডিতে করে নিয়ে এসেছে, সেগুলো সে তাকে দেয়। এরপরে তারা শ্যাডো থিয়েটারের পিছনে বসে গল্প করতে থাকে। তারা দুজন দুজনকে পছন্দ করে ফেলে। যাই হোক, ফেস্টিভ্যাল থেকে ফিরে এসে পরদিন সে আবার মিস্টার হানের কাছে গিয়ে কুংফু শিখতে যায়, কিন্তু সে অনুমতি না নিয়ে প্রবেশ করার কারণে মিস্টার হান তাকে আবার বাইরে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে আসতে বলে। এরপর সে আবার সে জ্যাকেট খোলা পরার প্র্যাকটিস করতে থাকে। সে তখন মিস্টার হানকে বলতে থাকে যে আমি ভেবেছিলাম আপনি আমাকে অনেক ভালো কুংফু শেখাবেন, কিন্তু কয়েকদিন ধরেই আপনি আমাকে শুধু এই জ্যাকেট খোলা আর পরার প্র্যাকটিস করাচ্ছেন, আপনি তো কুংফুই জানেন না। এই বলে সে ওখান থেকে চলে যেতে চায়। তখন মিস্টার হান তাকে কাছে ডেকে এনে জ্যাকেট পরতে বলে। আর তখন সে তার হাত ধরে বলতে থাকে যে দেখো, জ্যাকেট পরার সময় তুমি এভাবেই তোমার হাত ঘুরিয়েছিলে, তোমার হাত আরো শক্ত করতে হবে। আসলে সে ভেবেছিল হয়তো সারাদিন একই দিন সে শুধু জ্যাকেট পরেছে আর খুলেছে, কিন্তু এর কারণে যে তার কুংফুর অনেক কিছুই প্র্যাকটিস করে ফেলেছে সেটা সে নিজেও জানে না। মিস্টার হান তাকে আক্রমণ করতে গেলে দেখা যায় যে ড্রে খুব ভালোভাবে সেগুলো প্রতিহত করতে পারছে। বরং এই কয়েকদিনে সে নিজের অজান্তেই অনেক কিছু শিখে ফেলেছে। এবার তো তার ভুল ভেঙে যায়, কেননা সে এই কয়েকদিনের ভিতরে খুব ভালো কুংফু শিখেছে। তখন মিস্টার হান তাকে বলতে থাকে যে এখন থেকে নিয়মিত তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবার সে তার ভুল বুঝতে পারে। পরদিন সকালবেলা মিস্টার হান ড্রেকে নিয়ে ট্রেনে করে ড্রাগন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সে তার কাছে জিজ্ঞেস করে যে আপনার কাছে তো গাড়ি রয়েছে, তাহলে আপনি কেন গাড়ি চালান না? মিস্টার হান তার এই কথার উত্তর না দিয়ে তাকে সেই পাহাড়ে নিয়ে আসে। যে এখানে এসে দেখতে পায় যে অনেক অনেক কুংফু মাস্টাররা প্র্যাকটিস করছে। এত উচ্চ টেম্পলে উঠতে উঠতে সে অনেকটাই হাঁপিয়ে যায়।
তবে সে ওখানে আরো নতুন নতুন ধরনের অনেক জিনিস দেখতে পায়। কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে একজন মহিলা কুম্ফু মাস্টার একটা সাপের সাথে কুম্ফু প্র্যাকটিস করছে। সাপটা যেভাবে একটু একটু দুলছিল ওই কুম্ফু মাস্টারও সেভাবেই একটু একটু করে দুলতে থাকে। তবে কিছুক্ষণ পরে মিস্টার হান তাকে নিয়ে একটা ড্রাগনের কুয়োর কাছে চলে আসে। সে তাকে বলতে থাকে, আমার বয়স যখন তোমার মতো ছিল তখন আমার বাবা এখানে আমাকে নিয়ে এসেছিল, আর এই পানি যদি তুমি একবার পান করো তাহলে তুমি কখনোই কারো কাছেই হারবে না। যে তখন মুখ ডুবিয়ে ওখান থেকে পানি নিয়ে নেয়। সে তখন মিস্টার হানের কাছে জানতে চায় যে ওখানে একজন কুম্ফু মাস্টার একটা সাপের সাথে হেলে দুলে প্র্যাকটিস করছিল। সাপটা যেদিকে যাচ্ছিল উনিও সেদিকে যাচ্ছিল। তখন মিস্টার হান তাকে বলে যে তুমি ভালোভাবে খেয়াল করনি, বরং ওই সাপটাই কুম্ফু মাস্টারকে ফলো করছিল। সে সেদিকে যাচ্ছিল, সাপটাও ওদিকে যাচ্ছিল। এটা হচ্ছে কোবরা মুভ। কুম্ফু শিখতে হলে অবশ্যই তোমাকে প্রতিপক্ষকে কন্ট্রোল করা শিখতে হবে। আসলে ডের কাছে কোবরা মুভ অনেক বেশি ভালো লেগেছিল। তখন মিস্টার হান তাকে কুয়ার দিকে তাকিয়ে বলতে থাকে যে পানির ভেতরে তুমি নিজেকে দেখতে পাচ্ছ, আর যখন তুমি নিজে একটু হেলে যাবে তোমার ছায়া ঠিক এভাবেই হেলে যাবে। তাই কুম্ফু শিখতে হলে অবশ্যই তোমার ধ্যান জ্ঞান এবং নিজের কন্ট্রোল ঠিক রাখতে হবে। এরপর মিস্টার হান তাকে আরো আধুনিক কুম্ফু শেখাতে থাকে। ওখানে কয়েকদিন ট্রেনিং শেষ করে তারা আবার ট্রেনে করে বাড়িতে ফিরে আসে। ট্রেনের ভেতরে ড্রে ঘুমিয়ে গেলে মিস্টার হান নিজের ছেলের মতো আদর করে পরম মমতায় তাকে ঘুম পাড়িয়ে দেয় এবং সে তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে ফিরে এসে ড্রে সেই কোবরা মুভের একটা ছবি এঁকে ফেলে। এখন সে অনেক মনোযোগের সাথে নতুন নতুন কুম্ফু শিখতে থাকে। মিস্টার হান তাকে প্রতিদিন একটা নতুন নতুন টেকনিক শেখাতে থাকে। পরদিন একটা কাপড় টানিয়ে দিয়ে সে তাকে আক্রমণ করে নিজেকে রক্ষা করতে বলে। কিন্তু ড্রে বলে, আমি যদি শত্রুকে না দেখতেই পাই তাহলে কিভাবে নিজেকে রক্ষা করব। তখন মিস্টার হান তাকে বলে যে সেজন্য অবশ্যই তোমাকে সবসময় সচেতন থাকতে হবে, কেননা তুমি সবসময় শত্রুর আক্রমণ খালি চোখে দেখতে পাবে না। এইভাবে কঠিন দমে সে প্র্যাকটিস করতে থাকে। তবে বাড়িতে ফিরে এসে সে একা একা কোবরা মুভ প্র্যাকটিস করতে গেলে হঠাৎ করে সে পড়ে যায়। তখন তার মা জিজ্ঞেস করে কি হয়েছে। সে তখন বলে যে না, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। এভাবে সে কঠোর পরিশ্রম করতে থাকে। তবে সেদিন বাসায় যাওয়ার আগে মিস্টার হান তাকে বলে, আগামীকাল তোমার ছুটি, কাল তোমাকে আর প্র্যাকটিস করতে হবে না। এই কথা শুনে ড্রে অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন সকালবেলা সে সোজা গিয়ে মিয়াংয়ের সাথে দেখা করে। মিয়াং তখন তাকে বলে যে আমার অনেক বেশি ভয় করছে, কেননা কালকে সন্ধ্যা 6টায় আমার অডিশন রয়েছে। তখন রে তাকে বলে তুমি ঠিকঠাক মতোই অডিশন দিতে পারবে। তখন মিয়াং বলে ঠিক আছে, তাহলে আমি এখন প্র্যাকটিস করতে চাই। কিন্তু ড্রে বলে আজকে প্র্যাকটিস করতে হবে না, বরং চলো আজকে সারাদিন আমরা ঘুরে বেড়াই। এরপর তারা সবার চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে সারাদিন যেখানে সেখানে ঘুরে বেড়ায় এবং মজার মজার খাবার খায়। তবে কিছুক্ষণ পরে মিয়াংয়ের কল আসলে সে জানতে পারে যে তার অডিশন কাল নয়, বরং আজকে 20 মিনিটের মধ্যেই সেটা শুরু হবে। কিছুক্ষণ পর তার বাবা তাকে নিতে আসে। সে তখন জলদি করে তার বাবার সাথে অডিশন দিতে চলে যায়। তবে তার বাবা তাকে ড্রের সাথে দেখে একটুও ভালোভাবে নেয় না। ড্রে তখন তার পেছনে পেছনে দৌড়ে সেই অডিশনের ওখানে চলে আসে। অনেক কষ্টে মিয়াং এসে তার অডিশনে অংশগ্রহণ করে। সে অনেক ভালো ভায়োলিন বাজায়, আর ততক্ষণে ড্রে ওখানে চলে আসে। অডিশন শেষে সবাই চুপচাপ বসে থাকলেও ড্রে হাততালি দিয়ে মিয়াংকে উৎসাহ দেয়। তখন তারা দুজন দুজনকেই হাই হ্যালো দেয়। তবে কিছুক্ষণ পরে তার বাবা তাকে বলে দেয় যে ওই ছেলেটির সাথে আর না মেশার জন্য। সে তখন ড্রের কাছে এসে বলে যে আজকের পর থেকে আর কখনোই তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে না। এই কথা শুনে ড্রে অনেক বেশি মন খারাপ করে থাকে। আর এর কিছুক্ষণ পরে চ্যাং এসে তাকে বলতে থাকে যে আর কয়েকদিন পরেই টুর্নামেন্ট শুরু হবে, ভয়ে যেন আবার এখান থেকে পালিয়ে না যাস। ড্রে তখন বাসায় না গিয়ে সোজা মিস্টার হানের বাসায় চলে আসে প্র্যাকটিস করার জন্য। কিন্তু সে খেয়াল করে যে মিস্টার হান এতদিন পর্যন্ত যে গাড়িটা মেরামত করলো আজকে সে হাতুড়ি দিয়ে সেটা নিজেই ভেঙে ফেলছে। তখন মিস্টার হান তাকে দেখে বলে যে তোমাকে তো বলেছি আজকে কোনো ধরনের ট্রেনিং করাবো না। যে তখন তার কাছে জানতে চায় যে সে কেন গাড়িটা ভেঙে ফেলছে। তবে সে ওখানে একটা পত্রিকা দেখতে পায়। সেখানে সে একজন মহিলা এবং ছেলেকেও দেখতে পায়। তাদের সম্পর্কে ড্রে জানতে চাইলে মিস্টার হান একটা ছবি দেখিয়ে বলে যে তোমার মতোই আমার একটা ছেলে ছিল, তবে একটা রোড অ্যাক্সিডেন্টে আমি আমার স্ত্রী এবং ছেলেকে হারিয়ে ফেলি। আর আজকেই সেই দিনটা ছিল, সেজন্য আজকের এই দিনে নিজেকে আমি ক্ষমা করতে পারি না, তাই নিজের গাড়ি নিজেই ভেঙে ফেলি। তার ছেলে হারানোর স্মৃতির কথা মনে করে সে কাঁদতে থাকে। তখন ড্রে তাকে সান্ত্বনা দেয়। সে তাকে বাইরে নিয়ে আসে এবং দুজন মিলে প্র্যাকটিস করতে থাকে, যেন মিস্টার হান একটু হলেও ব্যস্ত থাকার কারণে তার পরিবার হারানোর কষ্ট ভুলতে পারে। ড্রের মা তাকে খুঁজতে খুঁজতে ওখানে এসে দেখে যে তার ছেলে বেশ ভালোই প্র্যাকটিস করছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আস্তে আস্তে করে তার টুর্নামেন্টের দিন ঘনিয়ে আসতে থাকে। আর মিস্টার হান তাকে
আরও অনেক ভালো ট্রেনিং দিতে থাকে। তারা প্রতিদিনই নতুন নতুন একটা কুংফু প্র্যাকটিস করতে থাকে। তবে স্কুলে গিয়ে মিয়াংয়ের সাথে তার দেখা হলে সে তার সাথে একটু কথা বলে না। স্কুল থেকে ফিরে এসে সে আরও বেশি বেশি প্র্যাকটিস করতে থাকে। যত ধরনের কঠিন প্র্যাকটিস রয়েছে সেগুলো মিস্টার হান তাকে শেখাতে থাকে। কাদের ভেতরে দাঁড়িয়ে থাকা, উল্টো শুয়ে পুশ আপ দেওয়া, এমন আরও অনেক কিছু। বেশ কয়েকদিন প্র্যাকটিস করার পরে সে খুব ভালোভাবে এসব কিছু শিখে ফেলে। কয়েকদিন পরে মিস্টার হান তাকে অনেক সুন্দর হোয়াইট কালারের একটা কুংফু ড্রেস উপহার দেয়। যেহেতু কাল সকালবেলা তার টুর্নামেন্ট শুরু হবে, তাই সে মিয়াংয়ের বাসায় গিয়ে একটা কাগজ দেখে চাইনিজ ভাষায় বলতে থাকে। আসলে মিস্টার হান তাকে এটা লিখে দিয়েছিল যে তার বাবা এবং তাকে টুর্নামেন্ট দেখার জন্য আমন্ত্রণ জানায়। তখন মিয়াংয়ের বাবা তাকে কথা দেয় যে তারা পুরো পরিবার মিলেই তার টুর্নামেন্ট দেখার জন্য যাবে। এরপর সে খুশি মনে বাড়িতে চলে আসে। পরদিন তাদের টুর্নামেন্টের ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু এত মানুষ দেখে যে একটু ভয় পেতে থাকে। মিস্টার হান তাকে টুর্নামেন্টের সমস্ত নিয়মকানুন এক এক করে বুঝিয়ে দেয়। প্রতিটা ম্যাচে জেতার জন্য মাত্র 2 পয়েন্টের প্রয়োজন হবে। প্রথমে সে ফাইট করতে গিয়ে ভয়ে কোর্ট থেকে বাইরে বের হয়ে যায়। তখন মিস্টার হান তাকে বুঝিয়ে আবার ফেরত পাঠায়, কিন্তু এবার দেখা যায় যে সে উল্টো আরও মায়ের খেয়েছে এবং আবারও কোর্ট থেকে বাইরে বের হয়ে গিয়েছে। আর অপোনেন্ট পক্ষ তখন 1 পয়েন্ট পেয়ে যায়, কিন্তু এবার সে খুব ভালোভাবেই ফাইট করে 1 পয়েন্টে জিতে যায়। অন্যদিকে মিস্টার লিয়ের টিমের ছেলেরাও এক এক করে জিতে থাকে। এমনকি চ্যাংও খুব ভালোভাবে খেলে জিতে যায়। আবার এদিকে ড্রেও আরও একজনকে হারিয়ে দেয়। এভাবে জিততে জিততে ড্রে 5ম পজিশনে চলে আসে। এবার ড্রে মিস্টার লিয়ের দলের একজনের সাথে ফাইট করে সেমিফাইনালে পৌঁছে যায়। তখন মিস্টার হান তাকে বলতে থাকে এবার জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাবে, তবে সেজন্য অবশ্যই তোমাকে 3 পয়েন্ট পেতে হবে। অন্যদিকে চ্যাংও সেমিফাইনালে উঠে যায়। সে তার প্রতিপক্ষকে সহজে হারাতে পারে না। তখন তার মাস্টার তাকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে ওকে ভালোভাবে মারার জন্য। আর সে এবার ওই ছেলেটিকে হারিয়ে ফাইনালে উঠে যায়। এবার মাস্টার লিয়ের আরেকটা ছেলের সাথে ড্রের ফাইট হবে। তখন মাস্টার লি তাকে বলে দেয় যে ড্রের পা ভেঙে দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে ওই ছেলেটি ড্রের সাথে ফাইট না করতে পেরে বরং ফাউল খেলে অনবরত তার পায়ে আঘাত করতে থাকে। রেফারি সে থেকে উঠিয়ে ওই ছেলেটিকে ডিসকোয়ালিফাইড করে দেয়, কিন্তু ড্রের পায়ে তখন অনেক আঘাত লেগেছিল। ডাক্তার সমস্ত কিছু চেক আপ করে বলে দেয় পরবর্তী ম্যাচে ফাইনালে সে আর খেলতে পারবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের ফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে। যদি 5 মিনিটের মধ্যে ড্রে না আসতে পারে তাহলে চ্যাংয়ের ম্যাচে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে। তখন ড্রে মিস্টার হানকে বলতে থাকে যে আপনি আমাকে সেই আগুনের চিকিৎসা করে দিন, আমি ওদের সাথে লড়ব। আমি এখান থেকে বাইরে বের হয়ে ভয়ে ভয়ে বাঁচতে পারবো না। যদি বাঁচার হয় আজকেই ওদেরকে হারিয়ে বেঁচে থাকবো। মিস্টার হান তখন তাকে স্পেশাল ট্রিটমেন্ট করে একটু সুস্থ করে দেয়। যে তখন খুঁড়িয়ে ফাইনাল খেলার জন্য চলে আসে। চ্যাংয়ের সাথে শুরুতে সে খুব ভালোই খেলছিল, কিন্তু একটু বেখেয়ালের কারণে সে চ্যাংয়ের কাছে শুরুতেই মার খেয়ে যায়। চ্যাং তখন 1 পয়েন্ট পেয়ে এগিয়ে যায়, কিন্তু ড্রে ওখান থেকে উঠে এসে আবার তার সাথে ফাইট করতে থাকে। এবার সে তাকে মেরে 1 পয়েন্ট পেয়ে যায়। কিছুক্ষণ পরে ড্রে চ্যাংকে মেরে আরেক পয়েন্ট পেয়ে যায়। তখন চ্যাংয়ের মাস্টার তার কাছে এসে বলে যে ওর যে পায়ে ব্যথা পেয়েছে ওই পায়ে বারবার মারার জন্য। এই কথা অনুযায়ী চ্যাং এবার ড্রের ওই পায়ে আঘাত করে। তখন চ্যাং আরও একটা পয়েন্ট পেয়ে সমান হয়ে যায়, কিন্তু ড্রে তার ভাঙা পা নিয়ে উঠে দাঁড়াতে পারছিল না। তবে অনেক কষ্টে সে উঠে দাঁড়ায় এবং এবার সে ওই কোবরা মুভের প্রস্তুতি নিতে থাকে। চ্যাং তাকে আঘাত করতে আসলে সে 1 পায়ের উপর দাঁড়িয়ে উল্টো ডিগবাজে দিয়ে সজোরে আঘাত করে চ্যাংকে হারিয়ে ম্যাচে জিতে যায়। সে চ্যাম্পিয়ন হওয়ার কারণে মিস্টার হান এবং তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। তবে চ্যাং তার ভুল বুঝতে পারে। সে ট্রফিটা নিজ হাতে ড্রেকে উপহার দেয় এবং সেই সাথে মিস্টার হানকেও সম্মান জানায়। আর এভাবে আমেরিকা থেকে ওই ছেলেটা কুংফু শিখে তাদেরকে শায়েস্তা করে।